সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আলোচনা চলছে জানালেন আলী রিয়াজ। শতভাগ ঐক্যমত্য সম্ভব নয় বলছেন রাজনৈতিক নেতারা। জাতীয় নির্বাচন ঘিরে আশার বীজ বুনছে জামায়াত ইসলামী। বৈষম্যহীন দেশ গঠনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত ভোটের প্রত্যাশা। দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এবং যথেষ্ট সরবরাহ থাকার পরও লাগামহীন চালের বাজার। 15 দিনের ব্যবধানে বেড়েছে 6 টাকা পর্যন্ত। মজুতদারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরেন। এবারে বিস্তারিত। সংস্কারের অনেক বিষয়ে মতের মিল হলেও শতভাগ ঐকমত্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারাই কথা বলেন। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রসঙ্গে আলোচনা হলেও এ নিয়ে রাজনৈতিক দলের ভিন্ন মত রয়েছে। উষা ফেরদৌসের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনা শেষে সাংবাদিকের মুখোমুখি হন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করার ক্ষেত্রে, আইনসভা তৈরির ক্ষেত্রে যে নীতিগত একমত আছে, প্রতিনিধিত্বের বিষয়টা আমরা ভবিষ্যতে আশা করি সমাধান করতে পারব। এবং যে সমস্ত দলের পক্ষ থেকে এই নিয়ে আপত্তি আছে, তারা এগুলো আজকের আলোচনার পরে কয়েকটি দল, বিশেষ করে একটি দল আমাদেরকে বলেছেন যে তারা এটা নিয়ে আলোচনা করবেন। ফিরে গিয়ে যে সমস্ত আলোচনার মধ্যে উঠেছে আজকের, ফলে আজকের অগ্রগতির দিক যেটা, সেটা হচ্ছে আমি আগেও যেটা বলেছি, প্রতিদিনই বিশেষ অগ্রগতি অর্জন করা যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বিষয়ে একমত পোষণ হচ্ছে, তবে সব প্রস্তাবে একমত হওয়া সম্ভব নয়। যদি আমাদেরকে বাধ্য করা হয় যে এই সমস্ত বিষয়ে একমত হতেই হবে, সেটা তো সঠিক হলো না। আমি হতাশ নই, আমরা হতাশা কখনোই ব্যক্ত করি না, আমরা আশাবাদ ব্যক্ত করি। আমরা এই প্রস্তাব দেব যে সমস্ত বিষয়ে দলসমূহ এবং সবাই মিলে ঐক্যমত্য পোষণ হবে, সেগুলো জুলাই সনদ হিসেবে স্বাক্ষরিত হবে। এর আগে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সবাইকে নিয়ে শতভাগ একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। ভোটের আসরমুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। ঐক্যমত্য কমিশন নিয়ে নিজ নিজ দলের মতামত তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা অতখানি হতাশ নই যে না, কিচ্ছু হচ্ছে না, আরও অনেক বেশি হতে পারত। সেটা যদি যারা এই পরিচালনাটা করছেন তারা ভালো করে বুঝতেন, সবার সাথে এক্সচেঞ্জটা আগে থেকে করতেন, তাহলে সম্পর্কটা আরও সহজ হতো। মতের অমিল থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান সবাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে আশার বীজ বুনছে জামায়াত ইসলামী। বৈষম্যহীন দেশ গঠনে আগামী নির্বাচন পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত হবে বলে আশা জানিয়েছেন দলের নেতারা। ভোটের প্রস্তুতি, নির্বাচনী জোট ও প্রার্থী মনোনয়ন সহ বিভিন্ন বিষয়ে মোহনা টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডে গতি বেড়েছে। নির্বাচনের মাঠে জামায়াতে ইসলামীর প্রস্তুতি, চলমান সংস্কার, বিচারসহ নানা বিষয়ে মোহনা টেলিভিশনকে দলের অবস্থান জানান জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। আওয়ামী দুঃশাসনকে মোকাবেলা করে যে দলটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, এবং জামাত ইসলামী এই দেশ চালাবার জন্য বিভিন্ন সেক্টরের লোক তৈরি করেছে। এই বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দরকার যে যারা দুর্নীতি থেকে জাতিকে
উদ্ধার করতে পারবে, রেহাই দিতে পারবে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের প্রস্তুতি, ইসির ভূমিকা সহ নানা বিষয়ে কথা বলেন তিনি। এখন থেকে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তার আইন কানুন ঢেলে সাজাইতে হবে, তাদেরকে সোজা হয়ে দাঁড়াইতে হবে, সেরকম সাহসী লোকদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিতে হবে, ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, চুলচেরা বিশ্লেষণ করতে হবে, কোন ফাঁক দিয়া অপতৎপরতাটা হয়, কোন দিক দিয়ে ব্যত্যয় ঘটে। ভোটের মাঠে জোট করার বিষয়ে দলের অবস্থান জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমাদের কোন কোন দলের সাথে ইলেকশনের সমঝোতা বা ঐক্য হচ্ছে, সেখানে কারা কোথায় ইলেকশন করবে সেটা চিহ্নিত হবে। সেটা চিহ্নিত হয়েই যখন একটা ঘোষণা আসবে ফাইনালি, সেটা হলো চূড়ান্ত প্রার্থীদের ঘোষণা। এজন্য আমাদের এই ক্ষেত্রে আমরা উদারভাবে চিন্তা করছি। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যাপারেও কথা বলেন তিনি। যারা যত ভোট সারা দেশের টোটাল সংখ্যায় পাবে, তার একটা পার্সেন্টেজের ভিত্তিতে তার আসন সংখ্যা নির্ধারিত হবে, সেটা অবশ্যই দলে ঠিক করবে। আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশকে বৈষম্যমুক্ত করতে জামায়াতে ইসলামী দেশ সেবার সুযোগ পাবে বলেও আশা জানান তিনি। জনগণের কল্যাণের স্বার্থে দেশের উন্নয়নে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নতে জামাত অনড় এবং আপসহীন ভূমিকা পালন করছে, সেটাকে জনগণ সমুন্নত রেখে আগামী নির্বাচনে রায় দেবে বলে আমরা আশা করছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বরগুনার ঘরে ঘরে মিলছে এডিস মশার লার্ভা। জমে থাকা পানি ও সংরক্ষণ করা বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে এডিসের লার্ভা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন না হলে শুধু মশা নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, পুরোপুরি অসম্ভব। এদিকে জেলা স্বাস্থ্য প্রশাসন বলছে, যে বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে তাদের আনা হবে আইনের আওতায়। সাগর আকুনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আইইডিসিআর এর তথ্য বলছে, চলতি বছর দেশে শনাক্ত ৯,৪৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরগুনায় শনাক্ত হয়েছে ২,৮৫৫ জন। দেশে মোট মারা গেছেন ৪১ জন, যার মধ্যে বরগুনায় ২৫ জন। এর মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধানে দেখা যায়, সুপেয় পানির সংকট কাটাতে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ঘরে ঘরে সংরক্ষণ করা হয়েছে বৃষ্টির পানি। আর এইসব পানিতে তৈরি হয়েছে এডিস মশার লার্ভা। বরগুনা ও পাথরঘাটা পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গ্রামাঞ্চলে আসলে ডেঙ্গু নিধনে বা ডেঙ্গুর বিস্তার রোধে এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা রাখা হয় না। সচেতনতা না থাকার কারণে মানুষজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এদিকে এডিসের লার্ভা নিধনে পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও মাঠে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। মানুষের বাড়ির পাশে পানি জমে আছে, তার মধ্যে মশার লার্ভা, কিন্তু তারা সেটা জানেই না। বরগুনা জেলাব্যাপী যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এটা আমাদের চলমান আছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান শেষে আইইডিসিআর এর এই কর্মকর্তা বলছেন, সুপেয় পানির সংকট দূর করতে বৃষ্টির পানি সংরক্ষণ করে প্রাণ হারাচ্ছেন এইসব এলাকার বাসিন্দারা। এই লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন। সিভিল সার্জনের দাবি, নানান সংকটের মধ্যেও সেবা দিয়ে যাচ্ছেন তারা। আমাদের পাথরঘাটা বলেন কিংবা আমতলী অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেওয়া আছে, তারা তাদের সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়েই ডেঙ্গি রোগীর চিকিৎসা করবেন। জেলা প্রশাসক বলছেন, পৌর প্রশাসকদের সমন্বয়ে জোরদার করা হবে মশক নিধন কার্যক্রম। পানি সংরক্ষণের সঠিক উপায় অবলম্বন না করলে আনা হবে আইনের আওতায়। কিভাবে এটা রেইনওয়াটার হারভেস্ট করলে এই লার্ভিসেট থেকে উদ্ধার পাওয়া যাবে, সেই বিষয়ে আমরা কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন করার উদ্যোগ নিয়েছি। যদি তারা না শুনে এরপরেও, তাহলে যে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা ছোটখাটো কিন্তু নিচ্ছি। অবিলম্বে মশক নিধনে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সৃষ্টির শুরু থেকে ভাইরাসের সঙ্গে লড়াই করেই টিকে আছে মানব সভ্যতা। তবে অনিয়ন্ত্রিত জীবনযাপন ও পরিবেশ দূষণের কারণে অনেক সময় হেরে যায় মানুষ, এমন মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে পুরনো ভাইরাস জেগে ওঠার পাশাপাশি দেখা দিচ্ছে নতুন নতুন সংক্রমণ। এর থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের, কারণ ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন।
সৃষ্টির শুরু থেকে ভাইরাস নামক বিষের সঙ্গে লড়াই করে টিকে আছে মানব সভ্যতা। শুধু 20 শতকেই গুটি বসন্ত কেড়ে নিয়েছে 30 কোটি প্রাণ। আরেক বিভীষিকার নাম স্প্যানিশ ফ্লু। 1918 সাল থেকে পরবর্তী 1 বছরে এই ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে অন্তত 8 কোটি মানুষের। এখন পর্যন্ত ঘাতক ভাইরাসের শীর্ষে ইবোলা। এই ভাইরাসটির সংক্রমণে মৃত্যুহার গড়ে 50% বেশি, কোন কোন ক্ষেত্রে যা 90% মতো। H5N1 মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটি উচ্চ মারণ ক্ষমতা সম্পন্ন, যার নিজে থেকেই রূপান্তর হওয়ার ক্ষমতা আছে। ভাইরাস তো তার রূপ চেঞ্জ করে কখনো ভয়ঙ্কর হিসেবে আসে, কখনো দুর্বল হয়ে যায়। কারণ এটা দেখা যাচ্ছে যে একদম তো নির্মূল হয়ে যাচ্ছে না, একটা দুটো রোগী পাওয়া যায়। এটা যে আগে ছিল সার্স মার্স ছিল, সেটা কিন্তু ওইটা দেখা যাচ্ছে বিভিন্ন রূপ হয়ে কিন্তু আসছে। প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা, সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়া, একটু ব্যায়াম করা, একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া, বেশি করে গাছ লাগানো। প্রতি বছর বিশ্বের অন্তত 141 দেশে থাবা বসায় ডেঙ্গু। রক্তক্ষরণকারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় প্রায় 5 লাখ মানুষ। মৃতের সংখ্যা পৌঁছে যায় 25,000-এ। 1970 সালে মাত্র 10টা দেশে ডেঙ্গু ছিল, কিন্তু এখন কিন্তু প্রায় 100টা দেশে ডেঙ্গু প্রকোপ রয়েছে। যদিও অনেক দেশে অতটা বেশি নয়। যেগুলো হট এরিয়া রয়েছে, হট জোন, যেগুলোতে টেম্পারেট এরিয়া বা সাধারণত বিষুব রেখার পাশে যেসব দেশ গরম প্রধান, সেই সব দেশে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি। এইডস মহামারী শুরুর পর এখন পর্যন্ত 7.5 কোটি মানুষ HIV ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু ছাড়িয়েছে 3 কোটি 20 লাখ। আর সাম্প্রতিক ধাক্কা নভেল করোনা ভাইরাস। এতে আক্রান্তের হারও অনেক বেশি। 100-তে প্রাণ যায় অন্তত 4 জনের। ভাইরাস ইনফেকশনগুলো সাধারণত হয়ে থাকে কিন্তু রেসপিরেটরি রুটে, মানে শ্বাসনালীর সাথে, এই যে কাশি বা এই যে হাঁচি, এগুলো দিয়ে যায়। সেক্ষেত্রে কাছাকাছি মানে সামাজিক দূরত্ব বজায় না রাখাটা, এটাই হচ্ছে ভাইরাল ইনফেকশন স্প্রেড হয় খুব বেশি। শরীরের প্রতিরোধ শক্তি বেশি থাকে, তাহলে অবশ্যই আক্রমণ মানে করোনা ইনফেকশন হলেও আপনার সিভিয়ারিটি ওই পর্যায়ে যাবে না। করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে HMPV ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। সরবরাহে ঘাটতি নেই, তবুও বাড়ছে চালের দাম। কোনো অবস্থাতেই লাগাম টানা যাচ্ছে না। 2 সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে চালের দাম কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। অভিযোগ রয়েছে সুযোগ বুঝে অতিরিক্ত মুনাফার লোভে দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা। অবৈধ মজুতদারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি মিলারদের। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। ধান চাল উৎপাদনকারী দেশের অন্যতম জেলা দিনাজপুরে বেড়েছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে প্রকারভেদে প্রতি কেজির দাম বেড়েছে 4 থেকে 6 টাকা। দিনাজপুরের সবচেয়ে বড় পাইকারি মার্কেট বাহাদুর বাজারে ধানের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন মিল মালিক ও বড় ব্যবসায়ীরা। বিয়ার 28 চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকায়, যা আগে ছিল 58 টাকা। এছাড়া বিয়ার 29 54 থেকে 60, সুমন স্বর্ণা 52 থেকে 59, গুটি স্বর্ণা 50 থেকে 53, মিনিকের 64 থেকে 75 ও নাজির শাইল 75 থেকে বেড়ে হয়েছে 79 টাকা। কিছুদিন আগেও আমরা চাল 3000 টাকা 3100 টাকা বস্তা কিনছিলাম মিনিকের, এখন সেই চাল 3600 3700 টাকা যাচ্ছে। তা আমরা সাধারণ যারা ছোট চাকরি করি বা সাধারণ মানুষের জন্য তো চালটা কেনা খুব মানে বার্ডেন হয়েছে, কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। সিজন চালের, সেই সিজনের সময় এসে যদি চালের দাম বৃদ্ধি থাকে তাহলে সরকারের উচিত দাম কমানো। আমাদের নাভিশ্বাস হয়ে গেছে। প্রচুর চাল মজুদ থাকলেও উচ্চমূল্য ছাড়া মিলাররা চাল ছাড়ছেন না। বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। মিনিকেট ছিল আপনার 3000 টাকা, আজকে হচ্ছে 3300 টাকা। এবার বস্তায় প্রায় 150 থেকে 200 টাকা প্রতি প্যাকেটে, বেশি 50 কেজি প্যাকেটে। আড়তদার মনে করেন বড় অটোমিল ও কর্পোরেট কোম্পানিগুলো চালের বাজার নিয়ন্ত্রণ করে। সরবরাহটা কম পাওয়ার কারণেই দামটা বেশি, আর হঠাৎ করে আবার ধানের দামও একটু অস্বাভাবিক বাড়ে যাওয়ার কারণে একটু আমাদের কিনতেও সমস্যা হচ্ছে, বেচতেও সমস্যা হচ্ছে। আর মিল মালিকরা জানালেন লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের কাছে হাজার হাজার মেট্রিক টন ধান চাল মজুত আছে। সরকারিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এই মিলারের। মার্কেটে ধান পাওয়া যায় না, আমার মিল আছে, আমার কিছু ধান প্রয়োজন, কিনতে হবে, সেই ক্ষেত্রে ধান বেশি দামে কিনতে হয়। আর কিনলে চালের পড়তা একটু বেশি পড়বে, সেভাবে আমাদের মার্কেটে বেচতে হবে।
মার্কেট অনুযায়ী তো বেচাকেনা করতে হবে। দিনাজপুরে বছরে 16 লাখ মেট্রিক টন চাল উৎপন্ন হয়। বুশরাত জাহান, মোহনা সংবাদ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী মিলন খন্দকার। মিলন, চালের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি জেরিন, আপনি যেমনটা বলতেছিলেন, আসলে এখন কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু এখন ধান চালের কিন্তু বড় মৌসুম চলছে। তো পর্যাপ্ত পরিমাণ কিন্তু ধান এবং চাল কিন্তু আমদানি হয়েছে। এরপরেও কিন্তু খুচরা বাজারে কিন্তু চালের দাম প্রচন্ড আকারে কিন্তু দাম বেড়েছে। তো আমি একটু যদি আপনাকে জানাই যে কুষ্টিয়ায় কিন্তু বৃহত্তম এই চাউল মোকামের থেকে মিলগেট থেকে কিন্তু বস্তাপতি কিন্তু 1 থেকে 150 টাকা প্রতি 25 কেজির বস্তাপতি কিন্তু দাম বেড়েছে। ঈদের আগে কিন্তু দাম একটু কম ছিল, বর্তমানে এখন যে দাম বেড়েছে 28 যে চাউল, সেই চাউল কিন্তু 1450 টাকা কিন্তু বিক্রি হচ্ছে এখন। ঈদের আগে কিন্তু দাম ছিল 1350 টাকা। শুরু মিনিকেট বিক্রি হচ্ছে কিন্তু 1950 টাকা, আগে দাম ছিল কিন্তু 1750 টাকা। এর সাথে কিন্তু মোটা যে চাউলটা, এক কথায় যেটা গরিবের চাউল বলে, এই চাউলটা কিন্তু প্রতি কেজিতে কিন্তু 2 থেকে 3 টাকা হারে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমি এই বিষয়ে কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা আমাকে যেমনটা কিন্তু জানিয়েছে যে কৃষকের কিন্তু ঘরে ধান নেই, সেই ধান কিন্তু মিলাররা এবং যারা মজুতকারী আছে তারা কিন্তু স্টক করে ফেলেছে। আমি মিল মালিকদের সাথে কথা বলে জেনেছি, মিল মালিকরা তাদের একই বক্তব্য বলছে, তারা যে ধানের দাম বাড়তি হওয়ার কারণেই কিন্তু চালের দাম বেড়েছে। তো আমি এখন আছি কুষ্টিয়ার সবথেকে যেটা চাউলের বড় বাজার বলে, পৌর বাজার। তো আমি এখানে একজন চাউলের খুচরা ব্যবসায়ী আছে, আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আসলে এই যে প্রতি 25 কেজির বস্তাতে 1 থেকে যে 150 টাকা চাউলের দাম বেড়েছে, এই চাউলের দাম বাড়ার কারণটা কি একটু আমাদেরকে জানান। আসলে আমরা মনে করি যে কৃষক ধান ফলন করে, কিন্তু কৃষক কোনো সময় টাকা পায় না। কিন্তু যখন কৃষকের ঘরের থেকে যখন মিলে চলে আসে, তখন হঠাৎ করে দাম বেড়ে যায়। তো এটা আমি বলবো যে সরকারকে খতিয়ে দেখা উচিত আমি মনে করি। আর মনিটরিংটা যদি সরকার ঠিকভাবে করে, যেমন বড় বড় মিলাররা আছে, স্টক যারা বিজনেস করে, তাদেরকে যদি একটা সাহায্য করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় বাজার কমার একটা সম্ভাবনা আছে। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন, কিন্তু আসলে খুচরা ব্যবসায়ীরা যারা আছেন তারাও কিন্তু তাদের একই দাবি যে মিলগেট থেকে কিন্তু চাউলের দাম বৃদ্ধি করা হয়। তো তাদের যে দাবি যে বাজার মনিটরিংটা যদি শক্ত হাতে ধরা যায়, তাহলেই কিন্তু চাউলের দামটা কিন্তু কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চাউলের বাজার থেকে চাউলের সর্বশেষ সংবাদ। মিলন, আপনাকে ধন্যবাদ। 20 বছরের সংস্কার হয়নি কক্সবাজারের পেকুয়ার মগনাম্বার জেটিঘাট। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ জেটি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত পারাপার হচ্ছেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার 3 লাখ বাসিন্দা। তাতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। জেটিঘাটটি মেরামতের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন বুশরাত জাহান। 20 বছর ধরে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাটটি সংস্কার না হওয়ায় জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভেঙেছে ঘাটের পাটাতনের রেলিংয়ে নিরাপত্তা বেষ্টনী সহ প্লেয়ার। তাতে জীবনের ঝুঁকি নিয়েই জেটিঘাট দিয়ে চলাচল করছে এই দ্বীপ অঞ্চলের মানুষ। ঘাটটির দ্রুত সংস্কারের মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণের দাবি এই দ্বীপবাসীর। কুতুবদিয়া মগনামা লঞ্চ ঘাট খুবই গুরুত্বপূর্ণ কুতুবদিয়া এবং পেকুয়ার জন্য। এটা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খুবই জরাজীর্ণ হয়ে আছে। এই জায়গাটা নির্মাণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে সংস্কার হয় নাই। আমরা চাচ্ছি এটা সংস্কার হোক, এটা নিয়ে আমরা অনেক ঝুঁকিপূর্ণ আছি। যে কোনো মুহূর্তে এই ঘাটটা ভেঙে যেতে পারে। আমি সরকারের কাছে এটা আবেদন করব যে দ্রুত এই ঘাটটা যেন সংস্কার করে। এই যে এটা বর্তমানে খুব জরাজীর্ণ অবস্থায়, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি সরকারের কাছে বিনীত আবেদন করছি
দ্রুত সময়ের মধ্যে এই যে এটা যেন সংস্কার করে। সমন্বয় সাধনের মাধ্যমে দ্রুত ঘাটটি মেরামতের আশ্বাসের কথা জানালেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আগামী অর্থ বছরে কিভাবে করে মেরামত করা যায় এই বিষয়ে ঢাকা থেকে একটি পরিদর্শন টিম এসেছেন স্থানীয় সরকার বিভাগ থেকে, এবং তারা আগামী অর্থ বছরে এটি একটি বড় প্রকল্পের মাধ্যমে এটি মেরামত করে দেবেন বলে আশ্বস্ত করেছে। 1990 সালে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটি ঘাটটি স্থাপন করে পানি উন্নয়ন বোর্ড। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবারে সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ও ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদে 2025-26 অর্থ বছরের জন্য 18,42,40,000 টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন। যশোরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তরের 152তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত হয়েছে। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, বিশুদ্ধ বাতাস চাই, সবাই মিলে গাছ লাগাই, এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025 উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 6 দফা দাবিতে ময়মনসিংহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকে জড়িয়ে মানহানিকর সংবাদ পরিবেশনে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরের রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি 2 দিনব্যাপী বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁয় উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে জেলা ছাত্র দলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে প্রথম শ্রেণী গুরুদাসপুর পৌরসভায় 2025-26 অর্থ বছরে 170,51,54,054 টাকার চূড়ান্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা তালা উপজেলা শিল্পকলা একাডেমি ভবনের হলরুমে সফল মৎস্য প্রাণিসম্পদ খাতের 6 জন উদ্যোক্তাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মানিকগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তপাট গণগ্রন্থাগার। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে শতাধিক প্রান্তিক পাট চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরে খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজা জুড়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 72 জন। এদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়েও নিহত হয়েছেন অনেকে। গাজার মেডিকেল সূত্র জানিয়েছে রোববার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছে অন্তত 47 জন। এদিকে গাজার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে ইসরায়েলি সরকার ও তাদের সেনাবাহিনী। এতে নিরাপত্তা নেতা, সরকারের জোট নেতা ও কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে তাদের অভিযান পশ্চিমে আরও তীব্র এবং বিস্তৃত হবে। খেলা খবর। আজ বসছে বিসিবি বোর্ড সভা। বিকেল 3টায় বসবে এ সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যার মধ্যে বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক, বিপিএল আয়োজনের সময় নির্ধারণ বিষয় দুটি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। এছাড়াও এইচপি সহ গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম সহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা। আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি পদের দায়িত্ব গ্রহণের পর এটি হবে বিসিবির তৃতীয় বোর্ড সভা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। আমার হাতে প্রথম রয়েছে প্রথম আলো পত্রিকাটি। তারা শিরোনাম করেছেন, সংস্কার প্রশ্নে দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়, এনবিআরে আন্দোলন প্রত্যাহার, কঠোর অবস্থানে সরকার। এরপরে রয়েছে দৈনিক ইত্তেফাক। তারা শিরোনাম করেছেন, সংকট সমাধানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন, ব্যবসায়ীদের আহ্বানে আন্দোলন প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের।
উপদেষ্টা পরিষদের বৈঠক, ফৌজদারি কার্যবিধি সংশোধন, প্রাথমিক তদন্তে রেহাই পাবেন ভুয়া মামলার আসামিরা। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় মূল হোতা সহ গ্রেফতার 5। এরপরে দৈনিক সমকাল, নানামুখী চাপে আটকে আছে জেলা প্রশাসক পদায়ন। উপদেষ্টা পরিষদে অনুমোদন পর্যালোচনা করবে জাতিসংঘ। সম্মান গেছে, এখন 2টি শিশু সন্তান নিয়ে বাঁচতে চাই, মুরাদনগর নিপীড়নের শিকার নারীর আকুতি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন, লুটের টাকায় নতুন ঠিকানায় কামাল। অবশেষে শাটডাউন প্রত্যাহার, টানা অচল এনবিআর, ব্যবসা বাণিজ্যের বড় ক্ষতি। এনবিআরে আন্দোলন, 6 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান। রয়েছে দৈনিক যুগান্তর, ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার, হার্ডলাইনে মিলল সমাধান। বিচারপতি খায়রুল ধরা ছোঁয়ার বাইরে, গ্রেফতারে তৎপরতা জোরদার ডিবির। ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে নির্যাতন, মুরাদনগরের ধর্ষণকাণ্ড। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, দ্বিকক্ষ সংসদে নীতিগত মত অধিকাংশ দলের। বণিক বার্তা, ব্যবসায়ীদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক, সরকারের কঠোর অবস্থানে অবশেষে এনবিআরের আন্দোলন প্রত্যাহার। 2023-24 অর্থবছর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আয়ের প্রায় 64% ক্যাপাসিটি চার্জ। দ্য ডেইলি স্টার, কনসেনসাস টক্স পোর প্রোগ্রেস may delay July charter, NBR officials end strike after government warning. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। এর সাথে শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আলোচনা চলছে, জানালেন আলী রিয়াজ। শতভাগ ঐকমত্য সম্ভব নয় বলছেন রাজনৈতিক নেতারা। জাতীয় নির্বাচন ঘিরে আশার বীজ বুনছে জামায়াতে ইসলামী। বৈষম্যহীন দেশ গঠনে পেশি শক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত ভোটের প্রত্যাশা। দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ঘরে ঘরে মিলছে এডিসের লার্ভা। সচেতন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব বলছে বিশেষজ্ঞরা। এবং যথেষ্ট সরবরাহ থাকার পরও লাগামহীন চালের বাজার। 15 দিনের ব্যবধানে বেড়েছে 6 টাকা পর্যন্ত। মজুতদারদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।